200টি মক টেস্ট, তার অনুশীলন পত্র 1। তো আমরা নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অনুশীলন পত্র 1 এর উপরে আজকে ক্লাস করব। তো আমাদের 200টি মক টেস্টের যে কোশ্চেন পেপার আমরা সলিউশন করছি, তার মধ্যে আমরা প্র্যাকটিস পেপার এবং অনুশীলন পত্র এবং স্যাম্পল পেপার এবং মডেল সেট, এই 4টে ধরনের প্রশ্ন আমরা সমাধান করব। সব মিলিয়ে আমাদের 200টি কোশ্চেন পেপার আমরা পরীক্ষার আগে সমাধান করব, 200টি। তার মধ্যে আজকে আমাদের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির উপরে আমরা ক্লাস করব এবং দেখে নেব যে প্রশ্নের ধরন কেমন হতে পারে। সরাসরি চলে যাব অঙ্কে। 1 দাগের অঙ্কটি কি আছে? এই যে সংখ্যাটা রয়েছে, এতে 8-এর স্থানীয় মান এবং 6-এর স্থানীয় মানের পার্থক্য কত হবে? তাহলে আগে সংখ্যাটা লিখতে হবে। সংখ্যাটা কত? 98765। তাহলে কার স্থানীয় মান বেশি? যার স্থানীয় মান বেশি তাকে আগে লেখো। এই 8-এর পরে সব শূন্য বসিয়ে দাও। তারপরে কত? 6-এর পরে একটা শূন্য বসিয়ে দাও। পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে 4, 9, 7, 7940। 7940 আমরা বি অপশনে পাচ্ছি। তাহলে এই যে একটা টাইপ দেখলে না, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার পক্ষে একদম 100% গুরুত্বপূর্ণ। 100% গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষায় পাবে। যাব 2 দাগের সমস্যা। 24, 36, 48-এর গসাগু কত? খুবই সহজ, কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসছে। কয়েক বছর ধরে আমরা দেখছি এরকম সহজই আসছে। তাহলে 24, 36 এবং 48 গসাগু এই পদ্ধতিতে নির্ণয় করবে সব সময়। তাহলে 2 দিয়ে ভাগ করতে, 3টেকেই ভাগ করা যায়, দেখি কতক্ষণ। 12, 18, 24। আবার 2 দিয়ে ভাগ করো। 6, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। আবার ভাগ করো 3 দিয়ে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12। আর কিন্তু যাচ্ছে না 3টের মধ্যেই। তাহলে সব কটাকে ভাগ করা যাবে যা দিয়ে, সেটাই হবে গসাগু। তাহলে 2 গুণ 2 গুণ 3, 1টা 2টো 3টে, এই 3টেকে গুণ করতে হবে। 2 দুগুণে 4, 3 4 12। তাহলে এদের গসাগু বেরোলো 12। তাহলে আমরা গসাগু নির্ণয় করার জন্য সংক্ষিপ্ত যে পদ্ধতি আমাদের কাছে রয়েছে সেই পদ্ধতিতেই করব। কোনো ভুল হয় না যেন। এত সহজ অঙ্ক দেখে পরীক্ষার হলে ভুল করে বসবে না। 3 দাগে 5/12 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়? তাহলে 5/12, 5কে 12 দিয়ে ভাগ করো, তাহলে 50 করো দশমিক নিয়ে। তাহলে 4 12 48, থাকলো 2। এই 0, 12কে 12, থাকলো 8, 80, 6 12 72, থাকলো 8, 6 12 72, থাকলো 8। এভাবে 6 6 করে চলতে থাকবে। তাহলে 6 6 করে যদি চলতে থাকে, তাহলে এইটাও আমাদের উত্তর হতে পারে, এইটাও আমাদের উত্তর হতে পারে। দেখো, একটা 6, দুটো 6, এইটা। তাহলে এইখানে এই 1-এর আসন্ন মান কত হচ্ছে? 1-এর না, 6-এর আসন্ন মান কত হচ্ছে? 6-এর পরে 5-এর বেশি আছে, তাহলে 6 7। তাহলে এখানে বুদ্ধি করে কিন্তু এই প্রশ্নটার উত্তর করতে হবে। এবার দেখো, আমি তোমাদের একটা বিষয় বুঝিয়ে দিই। এই যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তুমি ভাগ করলে, করার পরে 0.416 উত্তর তোমার আসলো, তুমি সঙ্গে সঙ্গে এই অপশনটাকে গোল করে দিয়ে আসলে পরীক্ষায়, তুমি একদম ঠিক করলে, কিন্তু তোমার ভুল হয়ে গেল। কেন? কারণ তোমাকে লক্ষ্য করতে হবে এটাও আসছে, এটাও আসছে, কিন্তু আসন্ন মানের তোমার ধারণা প্রয়োগ করে এই জায়গায় তোমাকে আসতে হবে। আর এটা তো হচ্ছে না। এটা এরপরে আরো আছে, যেহেতু সেগুলো এখানে দিয়েছে। তাহলে যদি এই কোনোটাই না মিলতো, যদি এখানে কোনোটাই না মিলতো, এটা কিন্তু সঠিক উত্তর হতো। কারণ দশমিকের পরে 4 1 পর্যন্ত গেছিলাম আমরা। তাহলে এখানে 4টেই সঠিক উত্তর হওয়ার পক্ষে যোগ্য। কিন্তু আমাদের বুদ্ধি করে পরীক্ষায় কম্পিটিশন এগিয়ে থাকতে গেলে এই সি অপশনটাকে বেছে নিতে হচ্ছে। এখান থেকে যাব 4 দাগে।
এই যে 5937 কে শতকের নিকটতম পূর্ণ সংখ্যা প্রকাশ করলে কত হয়? শতক। তাহলে 5937 একক, দশক, শতক। শতকের পরে 37 আছে, 37 কিন্তু 50-এর থেকে ছোট, তাহলে 59ই থেকে যাবে, দুটো জিরো। 59 দুটো জিরো এইখানে আছে, এই অপশনটা এখানে আমাদের সঠিক উত্তর হিসেবে আমাদের গণ্য করতে হচ্ছে। এবার আমরা যাব 5 দাগে। একটি নির্দিষ্ট অঙ্কের 5 গুণ থেকে 10 বিয়োগ করলে 25 হয়, অঙ্কটি কত? তাহলে সেই অঙ্কটিকে এক্স ধরে নিলাম, তার 5 গুণের থেকে 10 বিয়োগ করে দাও, হবে 25। সমীকরণ গঠন হয়ে গেল। তাহলে 5x ইকুয়াল টু 35। আচ্ছা, 35 করলে একবারে হবে না, 25, এই -10 এই পাশে এসে +10 হলো। তাহলে 5x ইকুয়াল টু 35 পেয়ে গেছি। তাহলে x ইকুয়াল টু 35/5 সমান সমান 7। তাহলে সেই অঙ্কটি কত? 7 হলো। সংখ্যাটি না বলে অঙ্কটি বলেছে। এরকম এই যে নির্দিষ্ট অঙ্ক, এই অঙ্ক কথাটা দেখে ভয় পাবে না। এই অঙ্কের জায়গায় এখানে সংখ্যা থাকলে সবাই পেরে যাবে। অঙ্ক দেওয়ার জন্য হয়তো অনেকের ভুল হতে পারে। 441-এর বর্গমূলের সাথে 9 যোগ করলে কত হয়? 441-এর বর্গমূল আমি বলেছিলাম মুখস্থ রাখতে নিশ্চিত নবোদয় বই থেকে, তার সাথে 9 যোগ করলে হয় 30। তাহলে উত্তর হবে 30। খুবই সহজ সহজ অঙ্ক দেখতে পাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এরকম সহজের মধ্যে বুদ্ধির অঙ্ক আসবে। যাব 7 দাগে। একটি শ্রেণীতে ছেলে ও মেয়ের অনুপাত 5:7। ছেলে ও মেয়ের কি কিসের অনুপাত? সংখ্যার অনুপাত, সংখ্যার। যদি মোট ছাত্রছাত্রীর সংখ্যা, এই যে সংখ্যা এখানে আছে, সেই জন্য এখানে সংখ্যার না থাকলেও চলবে, তবে মেয়ের সংখ্যা কতজন? 5:7। আমাদের চিরাচরিত পদ্ধতি, আমরা 5x ধরে নেব আর 7x ধরে নেব। তাহলে ছেলে এবং মেয়ের সংখ্যা, ছেলে আর মেয়ে, এদের যোগফল কত? যোগফল হচ্ছে 48 জন। 7 আর 5 12x ইকুয়াল টু 48। x ইকুয়াল টু কত? 48/12 সমান সমান 4। আর মেয়ের সংখ্যা কত? মেয়ের সংখ্যা তো 7x ধরে নিয়েছো, তাহলে 7x ইকুয়াল টু 4 7 28 জন। কতজন আছে মেয়ে? 28 জন মেয়ে আছে। দেখেছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা প্রবল। 8 দাগে 3 কিলোমিটার 250 মিটারকে মিটারে প্রকাশ করো। তাহলে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে 3 কিলোমিটার, 250 মিটার, 0.5 2। এবার মিটারে প্রকাশ করলে এখানে দশমিক বসিয়ে দাও মিটারের ডান পাশে। তাহলে 3250, 3250 এইটা হবে সঠিক উত্তর। যাব 9 দাগে। একটি নির্দিষ্ট পরিমাণ খাবার 40 জন লোকের 10 দিনের জন্য যথেষ্ট। ওই একই পরিমাণ খাবার 25 জন লোকের কত দিনের জন্য যথেষ্ট হবে? বেশ ভালো কথা। তাহলে 40 জন ঐকিক নিয়মে করব। 40 জনের জন্য 10 দিন চলে। একজন যদি খায় অনেক দিন চলবে, বাড়লে কি হয়? বাড়লে গুণ হয়। আর একজনের যতদিন চলবে, 25 জনের ক্ষেত্রে তার থেকে কম দিন চলবে। 10 গুণ 40 ভাগ 25। এবার 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে ভাগ করলে 8, তাহলে 16 দিন। তাহলে 25 জন লোকের জন্য যথেষ্ট হবে 16 দিন। 16 দিন। দেখা যাক, এই অপশনে 16 দিন রয়েছে। তাহলে আমরা সলভ করছি কি? নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অনুশীলন পত্র। অর্থাৎ অনুশীলন পত্র বলতে আমরা যে মক টেস্ট চালু করেছি, মক টেস্ট, মক টেস্ট আমরা আর মাত্র 200টি মক টেস্টের জন্য আমরা পরীক্ষার আগের মুহূর্তে প্রস্তুতি নেব। এই মক টেস্ট যদি কেউ বুকিং করতে চাও, তাহলে 9932224569 নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এই মক টেস্টের 200টি প্রশ্ন কমপ্লিট করে গেলে পরীক্ষার হলে 100% তোমার সাফল্য এবং কমন আসবে। 10 দাগ। একটি ত্রিভুজের দুটি কোণ 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি হলে তৃতীয় কোণের মান কত? আচ্ছা, দুটো কোণের সমষ্টি কত দেখি? 45 ডিগ্রি
আর 60 ডিগ্রি যোগ করে দাও, 5 105 ডিগ্রি, আর তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার থেকে দুটো কোণকে বিয়োগ করে দাও, থাকলো কত? 75 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটার মান হবে 75 ডিগ্রি। একদম সহজ অঙ্ক, জ্যামিতির উপরে কিন্তু প্রশ্ন আসবে। 11 দাগ, প্রথম চারটি বিজোড় সংখ্যার গড় কত? প্রথম চারটি বিজোড় সংখ্যা, প্রথম চারটি বিজোড় সংখ্যার সমষ্টি কত? 4 গুণ 4, তার গড় কত? ভাগ 4 সমান সমান 4। প্রথম চারটি বিজোড় সংখ্যা বললে সে নিজেই হয়, এই 4 নিজেই হয়। শিখিয়েছি আমি তোমাদের আগে। আমি লাস্ট টাইম সাজেশন, আমাদের যে বইটি বেরিয়েছে লাস্ট টাইম সাজেশন বইয়ে কিন্তু এই ধরনের অঙ্ক আমি সলভ করে দিয়েছি ইতিমধ্যে, সেই এপিসোড গুলো তোমরা দেখে নেবে। আর লাস্ট টাইম সাজেশন বইটি যারা সংগ্রহ করবে তাদের কিন্তু লাস্ট টাইম সাজেশনের বই সব অঙ্ক, সবকিছু এ টু জেড, অঙ্ক, বাংলা ফিগার সবকিছু আমরা তার ভিডিও ক্লাস করে দিয়েছি। এই নম্বরে যোগাযোগ করে লাস্ট টাইম সাজেশন বই অথবা মক টেস্ট মানে বুকিং করা যাবে। যাব, একজন লোক 50 কিমি দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে, তার গড় গতিবেগ কত? আচ্ছা, 5 ঘন্টায় যাচ্ছে 50 কিলোমিটার, 1 ঘন্টায় যাচ্ছে কত? 50/5 সমান সমান 10 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যা যাবে সেটা হবে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বা পার ঘন্টা, এটাই হবে সঠিক উত্তর। পার ঘন্টায় যে 13 দাগ, একটি সম্পত্তির 2/3 মূল্য 60,000 টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? ভীষণ সহজ অঙ্ক। 2/3 অংশের মূল্য 60,000 টাকা, টাকা। এক অংশের মূল্য কত? 60,000 ভাগ 2/3, তিনটা উপরে উঠে যায়, তাহলে এখানে 30,000 ইন্টু 3, 90,000 টাকা। তাহলে 90,000 টাকা কোথায় আছে? এইখানে আছে, বি অপশনে রয়েছে 90,000 টাকা। যাবো 14 দাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হলে তার পরিধি কত? পরিধির সূত্র কি? 2πr, আর মানে ব্যাসার্ধ, এই হচ্ছে আর 7, তাহলে 2 ইন্টু পায়ের মানটা এখানে বলা আছে, দেখো 22/7 ইন্টু 7, 7 7 কেটে গেল, 44 সেন্টিমিটার। তাহলে 44 সেন্টিমিটার হবে তার পরিধি। খুবই সহজ না অঙ্কগুলো? এত সহজ অঙ্কই পরীক্ষায় আসবে। 100% যদি তুমি পরীক্ষায় সাফল্য পেতে চাও, সহজ অঙ্কের দিকে নজর দাও। লাস্ট টাইম সাজেশন এবং মক টেস্ট এই দুটোকে কমপ্লিট করো। নিম্নলিখিত ক্রমে পরবর্তী সংখ্যাটি কত? 1 4 9 16। তাহলে কি করে পাচ্ছি? 1 হচ্ছে 1-এর বর্গ, 4 হচ্ছে 2-এর বর্গ, 9 হচ্ছে 3-এর বর্গ, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25। তাহলে উত্তর কিন্তু আমাদের এটা, এটা জিআই ম্যাথ থেকে এসেছে। খুবই সহজ। আমি অনেক কঠিন কঠিন করে তোমাদেরকে শিখিয়েছি, কিন্তু এই সহজগুলোর দিকে নজর দিতে হবে। দেখো সারা বছর কঠিন শিখিয়েছি, কিন্তু এই যে সহজ যেগুলো রয়েছে না, এইগুলোই পরীক্ষায় আসার, এইগুলো পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আমাদের একবার একটু দেখে রাখার প্রয়োজনীয়তা আছে। তাহলে একটি বস্তুর ওজন 2 কেজি 300 গ্রাম, এরকম 5টি বস্তুর মোট ওজন কত? তাহলে 2 কেজি 300 গ্রাম, 300 গ্রাম। আমাদের চিরাচরিত পদ্ধতি কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। তাহলে 2 কেজি 300 গ্রাম, 2 কেজি এই 300 গ্রাম, এরকম 5টার ওজন কত? তাহলে কি করব? 5টার ওজন 5 0 0 5 0 0 3 5 15, 5 দুগুণে 10 আর 1 11, কিলোর ঘরে 11 চলে যাবে। তাহলে 11 কেজি 500 গ্রাম কোথায় আছে? 11 কেজি 500 গ্রাম। এই দেখো 5 দিয়ে যখন গুণ করবে না, তখন এই গ্রাম থেকেই শুরু হবে, কিন্তু গ্রামের বাম পাশ থেকে যাবে এইদিকে। এইটা মনে রাখবে। এইটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার কিন্তু পরীক্ষা একদম ইজি হয়ে যাবে। ব্যাস, চলে যাব 17 দাগে। 17 দাগে কি আছে? একটি বাক্সে 50 পয়সার মুদ্রা, 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা মিলিয়ে মোট 300টি মুদ্রা আছে। যদি প্রতি প্রকারের মুদ্রার সংখ্যা সমান হয়, তবে 50 পয়সার মোট কত টাকা আছে? আচ্ছা, তাহলে 3 প্রকারের মুদ্রা আছে, 50, 1 টাকা আর 2 টাকা, মোট 300টি। 300টি মুদ্রায় তিনটেই সমান সমান থাকলে 100টি করে আছে। তাহলে 100টি 50 পয়সায় কত টাকা হয়? এই হচ্ছে 50 পয়সা মানে এত টাকা। তাহলে কত হচ্ছে? 50 টাকা।
50 টাকা ডি অপশনে পাচ্ছি। যাব 18 দাগে। একটি নল দ্বারা একটি খালি ট্যাঙ্কি 6 ঘন্টায় পূর্ণ হয়, ট্যাঙ্কের 1/3 পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এক অংশ পূর্ণ হয়, 6 ঘন্টায়। খুবই সহজ অঙ্ক কিন্তু। প্রথম তো 1 নম্বর এই যে অনুশীলন পত্র 1 বলে এত সহজ। আর 1/3 এক অংশ আর 1/3 পূর্ণ হবে 6 গুণ 1/3 সমান সমান 2 ঘন্টায়। 2 ঘন্টায় কোথায় আছে? 2 ঘন্টা বি অপশনে আছে। এবার যাব 19 দাগে। বর্তমানে বাবা ও ছেলের বয়সের অনুপাত 7:2। 7:2 এইটা লিখে নিলাম। তাদের বয়সের সমষ্টি 54। তাহলে 7x আর 2x এই দুটোর সমষ্টি 54। 9x ইকুয়াল টু 54, x ইকুয়াল টু 6 নং 54, 6। তবে বাবার বয়স 42 বছর আগে কত ছিল? তাহলে বাবার এখন কত? 7x ইকুয়াল টু 42। তাহলে 42 বছর আগে -42 করে দিলে 0 বছর ছিল। 0 বছর। দারুণ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একটা স্টেপ বাড়িয়ে দেওয়া আছে। এটা পরীক্ষায় আসলে কি পারবে কি পারবে না বলো? 20 দাগে যাব। একটি ব্যাগে লাল বল এবং নীল বল আছে। লাল বলের সংখ্যা নীল বলের সংখ্যা দ্বিগুণ। যদি নীল বলের সংখ্যা 15টি হয়, তবে মোট বলের সংখ্যা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সহজ কিন্তু ইম্পর্টেন্ট। বলছি নীল বল 15টি, এদিকে লাল বলের সংখ্যা নীল বলের দ্বিগুণ। তাহলে লাল কটা আছে? লাল আছে 15-র দ্বিগুণ সমান সমান 30টি। আর নীল কটা আছে? নীল আছে 15টি। মোট কয়টা আছে? 45টি। 45 কোথায় আছে? বি অপশনে আছে। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের যে মক টেস্টের অনুশীলন পত্র 1, আমাদের মক টেস্ট যেটা 200টি মক টেস্ট পরীক্ষায় পাশ করার জন্য উপযুক্ত, তার 1 নম্বর সেটের অঙ্ক আমরা শেষ করে ফেললাম। যাব এবার অনুচ্ছেদে। অনুচ্ছেদ পড়বো। যাদের কাছে মক টেস্টের কোশ্চেন পেপার আছে তারা সেখান থেকে দেখো, নাহলে এখান থেকে পড়ে নিচ্ছি, এই সময়টা শুনে নাও। এক ছোট্ট গ্রামে অর্ণব নামে এক ছেলে ছিল, যার পড়াশোনায় একদম মন বসতো না। সে সবসময় খেলাধুলায় ব্যস্ত থাকতো। তার বাবা মা তাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। অবশ্যই তোমরাও যেমন পড়াশোনা করতে চাও না, তোমাদের বাবা মা খুব চিন্তিত। আমার কাছে সারাক্ষণ ফোন করে বলে তার একদম পড়ছে না, শুধু শর্ট ভিডিও আর রিলস দেখছে আর গেম খেলছে। এরকম অর্ণবের বাবা মাও খুব চিন্তিত ছিলেন। একদিন তার জন্মদিনে তার দাদু তাকে একটি পুরানো কলম উপহার দিলেন। তা দাদু তাকে একটা পুরনো কলম উপহার দিলেন। কলমটি দেখতে খুব সাধারণ ছিল, কিন্তু দাদু বললেন, এই কলমটি জাদুর কলম। তুমি যখনই এটা দিয়ে কিছু লিখবে, তোমার মন শান্ত হয়ে যাবে এবং তুমি সবকিছু মনে রাখতে পারবে। অর্ণব প্রথমে দাদুর কথা বিশ্বাস করলো না, কিন্তু দাদুর মন রাখতে সে কলমটি নিল। দাদুর কথা তার বিশ্বাস হলো না। এটা তো অবিশ্বাস্য ঘটনা, তো অবিশ্বাস্য ঘটনা। কিন্তু সে দাদুর মন রাখার জন্য এটা করলো। তোমরাও যেমন অনেক সময়, আমি 10টা মক টেস্টের প্রশ্ন দিয়ে দিই অনেক সময় এক এক দিনে। মক টেস্টের প্রশ্ন তোমাদের কিন্তু মন চায় না, তারপরে মন রাখার জন্য তোমরা সেটার সমাধান করে দেখাও আমাকে। তাহলে যাব প্রশ্নে। ধরনগুলো দেখে নেবে। 20টা টাইপের বাংলার প্রশ্ন হয়, 20টি ধরনের প্রশ্ন হয়। তার প্রত্যেকটি কভার করেছি 200টি মক টেস্টের মধ্যে। দেখো, অর্ণব কোন পুরুষ এবং লিঙ্গ পরিবর্তন করলে কি হয়? অর্ণব, আমি আমরা প্রথম উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, বাকি সব প্রথম পুরুষ। তাহলে উত্তম পুরুষ তো হবে না, মধ্যম পুরুষও হবে না, প্রথম পুরুষটা হবে। তাহলে প্রথম পুরুষটা সঠিক হচ্ছে, আর অর্ণব অর্ণবী হয়ে যাবে। তাহলে সি অপশন সঠিক। নীল ক্রিয়াপদটির কাল নির্ণয়। নীল ক্রিয়াপদটি এবং ভবিষ্যৎকালের পরিবর্তন কি হবে? নীল, সে দাদুর মন রক্ষার জন্য নিল। এইবার এই জায়গাটাতে আমাদের লক্ষ্য করতে হবে যে ঘটনাটা কবেকার। ছোট্ট গ্রামে অর্ণব একটা ছেলে ছিল, অতীত। নিল, এটাও অতীত। তাহলে এবার আমাকে দেখতে হবে যে অতীত কোথায় আছে। অতীতকাল আর কোথাও নেই, আর নিল হয়ে যাবে ভবিষ্যতে নেবে। তাহলে বি এখানে সঠিক উত্তর হচ্ছে। ব্যাকরণের উপরে এরকম প্রশ্ন আসবে কিন্তু, মাথায় রাখবে। 23 দাগ। অর্ণবের পড়াশোনায় কেমন মন বসতো? খুব ভালো মন বসতো, একদম বসতো না, মাঝে মাঝে মন বসতো, ভালোই মন বসতো। গল্পের থেকে আমরা জানতে পারছি একদমই তার মন বসতো না। তাহলে
আমরা উত্তর কিন্তু হুবহু উত্তর পেয়ে গেলাম। এই হুবহু উত্তর পাওয়া যায়, এটা হচ্ছে খুব সহজ প্রশ্ন হয়। যাব 24 দাগে। অর্ণবকে কে কলম উপহার দিয়েছিলেন? তার বাবা, তার মা, তার শিক্ষক? কোনোটাই না। তাহলে উত্তর হবে তার দাদু। সহজ না? দাদু কলমটিকে কি বলেছিলেন? পুরনো কলম? না। একটি জাদুর কলম? হ্যাঁ। একটি সাধারণ কলম? না। নতুন কলম? না। দাদু মুখে যেটা বলেছিলেন সেটা ছিল হচ্ছে এটা একটা জাদুর কলম। তাহলে এখানের 5টা আমরা কিন্তু পেরে গেলাম। কেন? 5টা ছিল সহজ। আর পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমামটা সহজ আসবে। এখানে যে ব্যাকরণের প্রশ্নগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলোকে একটু ফলো করবে। 2 নম্বর অনুচ্ছেদে যাব। 2 নম্বর অনুচ্ছেদে আমরা পাচ্ছি কি, বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল। মুষলধারে মানে খুব বৃষ্টি, জোরালো বৃষ্টি। আকাশ কালো মেঘে ঢাকা। হ্যাঁ, বৃষ্টির সময় অনেক সময় আকাশ কালো মেঘে ঢাকা থাকে। আর বিদ্যুতের ঝলকানি আর বজ্রের গর্জন শোনা যাচ্ছিল। বিদ্যুতের ঝলকানি মানে আকাশে ছকমক ছকমক করে বিদ্যুৎ চমকায়, এবং বজ্র মানে ঘুম ঘুম করে আওয়াজ হয়। আমি আমার জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছিলাম। বৃষ্টি যখন গাছের পাতার উপরে যখন বৃষ্টি পড়ে, এই গাছের পাতা, মনে করো এই গাছ, গাছের পাতার উপরে ছোট ছোট বৃষ্টির ফোঁটা যখন পড়ে, টপ 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 করে একটা আওয়াজ হয়, সেটা শোনার জন্য বসে রয়েছে লেখক। এমন দিনে 1 কাপ গরম চায়ের জুড়ি মেলা ভার। জুড়ি মেলা মানে গরম চাটা পাওয়া, জুড়ি মেলা মানে পাওয়া, ভার মানে পাওয়াই যায় না, খুবই কঠিন কাজ। ভার মানে এখানে কঠিন। আমার মা রান্নাঘরে চা বানাচ্ছিলেন। ভালো কথা। মায়ের সুগন্ধ পুরো বাড়িতে, এই চায়ের সুগন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে গিয়েছিল। কাপে চা ঢালার শব্দ আর চামচ দিয়ে চিনি মেশানোর ঝনঝনানি, চক করে একটা শব্দ হয়, এরকম শব্দ হচ্ছে খটখট 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 খট। কাপের মধ্যে যখন চামচ দেবে, চামচ দিয়ে যখন ঘটবে, তখন এই কাপের মধ্যে চিনিটা গুলে যাবে, চিনিটা খটখট 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 একটা আওয়াজ হবে। সবকিছু যেন এই বৃষ্টির দিনের আমেজকে আরো বাড়িয়ে দিচ্ছিল। আমেজ বলতে বৃষ্টির দিনের যে একটা মন ভালো লাগা, সেটা আরো বাড়িয়ে দিচ্ছিল। আমি ধীরে ধীরে চায়ের কাপটা হাতে নিলাম। মা এসে বলে, নে চা নে। তখন হাতে নিলাম, আর উষ্ণতা আমার হাতে এক আরামদায়ক অনুভূতি দিচ্ছিল। চায়ের কাপ যে গরম ছিল, এই গরম কাপটা গরম, তার উষ্ণতা একটা সুন্দর অনুভূতি দিচ্ছিল। প্রথম চুমুকটা দিতেই মনে হলো যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। এটা হচ্ছে একটা ভালো লাগার বিষয়। চা যারা ভালোবাসে তাদের চায় চুমুক দিলেই ক্লান্তি দূর হয়ে যায়, মানে কষ্ট দূর হয়ে যায়। বৃষ্টির শব্দ, চায়ের উষ্ণতা, আর বাড়ির শান্ত পরিবেশ। শান্ত তো, সবাই বৃষ্টি হলে চুপচাপ থাকে দেখবা। এই সব মিলে এক অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছিল। সবকিছু বলতে কি কি? চা, বৃষ্টির শব্দ, চায়ের উষ্ণতা আর বাড়ির শান্ত পরিবেশ, এই 3টে মিলিয়ে একটা দারুণ মুহূর্ত তৈরি হয়েছিল। আমি অনুভব করলাম জীবনের ছোট ছোট এই সুখগুলোই সবচেয়ে মূল্যবান। এইটা কিন্তু তোমাদের জানতে হবে। জীবনের এই যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো না, এই সুখগুলোই মূল্যবান। মরীচিকার পেছনে ছুটবে না যে আমাকে এইটা হতে হলো, আমি এটা পারলাম না, তাহলে তো তুমি সারা জীবন দুঃখই পাবে। এই সুখগুলোকে নিতে হবে তোমাদের। সেই বিকেলে আমি 1 কাপ চায়ের সাথে প্রকৃতিকে উপভোগ করেছিলাম। প্রকৃতিকে উপভোগ করছে, অর্থাৎ বাইরে চারিদিকে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফোঁটা, দেখো বৃষ্টিটাকে আমি নীল জল দিয়ে দিই, এই বৃষ্টির ফোঁটা পড়ছে, তার মধ্যে চা, সবকিছু মিলিয়ে উপভোগ করলাম, মানে আমি এনজয় করলাম। মুষলধারে কোন পদ এবং এটি কিসের তীব্রতা নির্দেশ করে? মুষলধারে বৃষ্টি। বৃষ্টিটা কেমন? বৃষ্টির যে হচ্ছে বৃষ্টি, বৃষ্টিটা হচ্ছে কেমন বৃষ্টি হচ্ছে প্রশ্ন করো, উত্তর মুষলধারে। তাহলে এটা বিশেষণ, এই একটা বিশেষণ পেলাম, বিশেষণই উত্তর, আর কিছু নেই। আর এটা কিসের নির্দেশ করছে? বৃষ্টিকে নির্দেশ করছে, বৃষ্টির তীব্রতা, বৃষ্টির তীব্রতা। 27, শুনছিলাম ক্রিয়াপদটির কাল। শুনছিলাম, তাহলে অতীতকাল, ঘটমান অতীতকাল চলছিল, শোনার কাজটা চলছিল। আর সেটা উত্তম পুরুষ থেকে প্রথম পুরুষে, মানে আমি যদি হয়, এই জায়গাটা শিখে নাও, আমি হলে শুনছিলাম, আমি শুনছিলাম, আর প্রথম পুরুষ
সে, তারা বা অর্ণব, এদের খেলে কি হবে? শুনছিল, শুনছিল হয়ে যাবে। তাহলে এই যে শুনছিল, তাহলে বি হবে সঠিক উত্তর। বিটা কেন সঠিক হলো সেটা বুঝতে পারলে সবাই? 28 দাগ, বৃষ্টির দিনে চা পান করে লেখকের কেমন অনুভূতি হয়েছিল? ক্লান্তি বেড়ে গিয়েছিল? একদমই না। মনে হয়েছিল সব ক্লান্তি দূর হয়ে গেল? একদমই সঠিক। বিরক্তি এসেছিল? খারাপ লেগেছিল? কোনোটাই হবে না। তাহলে এখানে বি হবে সঠিক উত্তর। যাব পরবর্তী 29 দাগে, চায়ের সুগন্ধ কোথায় ছড়িয়ে গিয়েছিল? শুধুমাত্র রান্নাঘরে? না। পুরো বাড়িতে? হ্যাঁ। শুধু কাপে? না। বাইরের রাস্তায়? না। তাহলে উত্তর কোনটা হচ্ছে? পুরো বাড়িতে। 30 দাগ, বৃষ্টি পড়ছিল তখন আকাশ কেমন ছিল? যখন বৃষ্টি পড়ছিল আকাশ কালো মেঘে ঢাকা ছিল। গল্পের মধ্যে হুবহু উত্তর পাওয়া যায়। এই যে হুবহু উত্তর পাওয়া যায় যেখানে, সেই প্রশ্নটা হয় হচ্ছে সহজ। আর এই সহজ প্রশ্ন থাকবে অন্তত 5 থেকে 7টি থাকবে। 20টি ধরনের বাংলার প্রশ্ন আছে। যারা আমাদের যে লাস্ট টাইম সাজেশন বইটা রয়েছে না, লাস্ট টাইম সাজেশন, এই বইয়ের মধ্যে পরীক্ষা আসার জন্য সবকিছু 100% আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। সেখানে কিন্তু এই 20টি টাইপ রয়েছে। আর ওই বইটি যারা এখনো পাওনি, 9932224569 নম্বরে যোগাযোগ করে নাও। যাব 3 নম্বর অনুচ্ছেদে। 3 নম্বর অনুচ্ছেদে আমরা পাঠ করব, ছোটবেলায় আমার একটি প্রিয় খেলনা ছিল একটি লাল রঙের রেসিং কার। তোমরা রেসিং কার মানে বোঝো, যে কারগুলো রেস খেলে তাদের রেসিং কার বলা হয়। এই রেসিং কার আমি প্রায় সবসময় সেটা নিয়েই খেলতাম। ছোটবেলায় এরকম একটা গাড়ি যার থাকে সে সবসময় এটা নিয়ে ম্যাক্সিমাম টাইম খেলে। আমার কাছে সেটি শুধু একটি খেলনা ছিল না, ছিল এক সত্যিকারের বন্ধু। এরকম কিন্তু হয় যে ছোট একটা খেলনা যদি তোমার কাছে থাকে, সারাক্ষণ তাই নিয়ে থাকলে তার সাথে একটা বন্ধুত্ব হয়ে যায়, সে এক আপন হয়ে যায়। একদিন বিকেলে আমি বন্ধুদের সাথে মাঠে খেলতে গিয়েছিলাম। খেলা শেষে যখন বাড়ি ফিরলাম তখন মনে পড়লো খেলনা কারটি আর নেই। কার মানে গাড়ি, কার কথার অর্থ কি? গাড়ি। সেই গাড়িটি সে দেখলো যে তার পকেটে নেই। আমি খুব মন খারাপ করে ফেললাম। অবশ্যই প্রিয় জিনিসটা হারিয়ে গেলে মন খারাপ হয়, সবারই হয়। সারা রাত আমার ঘুম এলো না, এটাই স্বাভাবিক। পরের দিন সকালে আমি আবার মাঠে গেলাম, আশা ছিল হয়তো সেখানে খুঁজে পাবো। কোথায়? সেখানে বলতে কোথায়? এই যে এখানে বলেছে সেখানে খুঁজে পাবো, সেখানে বলতে এখানে মাঠে বোঝাচ্ছে। তারপর অনেক খোঁজাখুঁজির পর মাঠের এক কোণে ঘাসের মধ্যে আমার প্রিয় লাল রেসিং কারটি খুঁজে পেলাম। বাহ, চমৎকার ঘটনা। আমি আনন্দে চিৎকার করে উঠলাম। খেলনাটি কাদা আর ঘাসে ভরা ছিল, কিন্তু আমার কাছে সেটি ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। আমি যত্ন করে খেলনাটি পরিষ্কার করলাম, সেটাকে আর কখনো হারাতে দিতাম না। এরপরে কিন্তু সাবধান হয়ে গেল, সবসময় চেক করতো পকেটে আছে তো, আছে তো। সেই দিন আমি বুঝতে পারলাম ছোট্ট জিনিসও কতটা মূল্যবান হতে পারে। হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার আনন্দ সত্যি অসাধারণ। এবার আমাকে সবাই জানাবে যে তোমাদের কি কোনো জিনিস কখনো খুব প্রিয় জিনিস কখনো হারিয়ে গেছিল? যদি হারিয়ে যায় আমাকে জানাবে। আর আরেকটা কথা জানাবে যে তুমি কি সেটাকে খুঁজে পেয়েছো, পেয়েছিলে নাকি না, কোনটা, নাকি না। এই এই যে এই বিষয়টা আমাকে কমেন্ট করে জানাও তোমরা, তাহলে আমি বুঝবো যে তোমাদের এই গল্পের সাথে মিল হলো কিনা। 31 দাগ, 31 দাগে আমরা পাচ্ছি সুন্দর শব্দটির বিপরীত শব্দ কি? এটি কোন পদ? দেখো বিপরীত শব্দ পরীক্ষায় আসে, তার সঙ্গে আমি এবার পদ মিশিয়ে দিয়েছি এই কারণেই যে পদ কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে সুন্দরের বিপরীত কুৎসিত, কুৎসিত আর অসুন্দর, তিনটে সঠিক। এই চমৎকারটা হবে না। এরপরে এটি কোন পদ? সুন্দর হচ্ছে বিশেষণ পদ, বিশেষ্য হবে না আর অব্যয় হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এ দাগেরটা। 32, গিয়েছিলাম ক্রিয়াপদের কাল নির্ণয় করো। এটা হচ্ছে গিয়েছিলাম, এটা অতীতকাল, পুরা গঠিত অতীতকাল, বর্তমান অতীত নয়। এটা বর্তমান অতীত মানে কাজটা চলতে থাকা। পুরা গঠিত অতীত বলতে কি বোঝায় জানো? পুরা গঠিত অতীত বলতে আমরা যেটা বুঝি যে অতীতকালের মধ্যে দুটি ঘটনা ঘটবে, দুটি ঘটনা ঘটবে,
তার মধ্যে আগে যে ঘটনাটা ঘটে সেটা হয় পুরাঘটিত বর্তমান কাল। আর এই পুরাঘটিত বর্তমান কালে গিয়েছিলাম কথাটা হয় কেন হয়? দেখো, বাবার আগে আমি গিয়েছিলাম, তোমার আগে আমি গিয়েছিলাম, পুরাঘটিত অতীতকাল হয়। 33, ছোটবেলায় লেখকের প্রিয় খেলনা কি ছিল? একটি পুতুল না, একটি টেডি বিয়ার না, একটি লাল রেসিং কার, হ্যাঁ, একটি রিমোট কন্ট্রোল গাড়ি না। তাহলে ছোটবেলায় লেখকের এইটা ছিল, লাল রেসিং কার। 34 দাগ, লেখকের খেলনা কোথায় হারিয়ে গিয়েছিল? মাঠে হারিয়ে গিয়েছিল। এটা আমরা সরাসরি গল্পের মধ্যে পেয়ে গেছি। দেখো পরবর্তী প্রশ্ন 35 দাগে, লেখক তার খেলনা কারটি কোথায় খুঁজে পেয়েছিল? মাঠের এক কোণে ঘাসের মধ্যে, বাড়ির ভেতর না, রাস্তায় না, ঘরে না। তাহলে এ দাগেরটা সঠিক উত্তর বলে আমরা এখানে চিহ্নিত করছি। আমরা কিন্তু যেহেতু অনুশীলন পত্র 1 নিয়ে আলোচনা করছি, তাই কোশ্চেন পেপারটি অনেক সহজ এবং সরল। এই যে সহজ কোশ্চেন পেপারটি আমরা সলভ করছি, এর মধ্যে থেকে আমি তোমাদের বলে দিলাম 80% পরীক্ষার হলে তোমরা কমন পেয়ে যাবে। এই প্রশ্নটাই, সব হুবহু এই প্রশ্নটাই। এখনো তো বাকি থাকলো কত প্রশ্ন, তাই না? আমরা ওইদিকে 2টো করেছি আর এদিকে আজকে একটা করছে 3টে। আরো তো আমাদের 197টা প্রশ্ন বাকি থাকলো। তার মানে একটাতে 80% হলে 100% কমন কি তুমি পরীক্ষায় পাবে না? পাবে না? অবশ্যই পাবে। অনুচ্ছেদ নম্বর 4, এক পরিষ্কার রাতে, মানে আকাশ পরিষ্কার, মেঘ নেই, যখন আকাশ ছিল মেঘমুক্ত, আমি আমার বাড়ির ছাদে তারার মেলা দেখতে গিয়েছিলাম। যেদিনকে আকাশ পরিষ্কার থাকে তখন আকাশের ছোট 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 লক্ষ লক্ষ কোটি 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 এরকম আকাশে তারা থাকে। আকাশ যদি পরিষ্কার থাকে, কোথা থেকে ভালো দেখা যায়? ছাদের থেকে ভালো দেখা যায়। শহরের আলো থেকে দূরে গ্রামের আকাশের তারাগুলো যেন আরো উজ্জ্বল দেখাচ্ছিল। তাহলে এখানে লেখক কি করছে? গ্রামে গিয়েছিল। আর গ্রামে যেহেতু চারিদিকে আলো থাকে না, তারাগুলোকে আরো বেশি উজ্জ্বল দেখায়। এটা সত্যি ঘটনা। তোমরা যারা শহরে বাস করো তারা একবার গ্রামে গিয়ে তারা দেখো, অনেক উজ্জ্বল দেখাবে। আমি একটি মাদুর পেতে শুয়ে পড়লাম আর চোখ তুলে আকাশের দিকে তাকালাম। চিত হয়ে শুলো আর চোখ তুলে আকাশে তাকালো। অগণিত তারাগুলো যেন মুক্তোর মতো ঝলমল করছিল। অগণিত কেন? প্রচুর, গুণে শেষ করা যায় না। গুণে শেষ করা যায় না, তাকে বলে অগণিত। অগণিত কথার অর্থ কি? যা গুণে শেষ করা যায় না। আকাশের তারা তুমি গুণে শেষ করে দেখাতে পারবে? পারবে না। কিছু তারা মিটি মিটি জ্বলছিল, আবার কিছু তারা স্থির আলো দিচ্ছিল। এটা কিন্তু সত্যি ঘটনা। আকাশে তুমি যখন অন্ধকার আকাশে তারা দেখবে, দেখবে কিছু মিটি 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 করবে, মিট 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 করবে, আর কিছু স্থির অবস্থায় থাকবে। তাহলে আমি তারাদের মাঝে কালপুরুষ আর সপ্তর্ষি মণ্ডল খুঁজে বের করার চেষ্টা করলাম। কালপুরুষ কিরকম হয়? কালপুরুষ এরকম একটা, মানে দাঁড়িয়ে থাকবে, কোমরে বেল্ট ঝুলবে আর হাতে তীর ধনুক থাকবে, হাতে তীর ধনুক থাকবে, কালপুরুষ। আর সপ্তর্ষি মণ্ডলটা কেমন হবে? 7টা নক্ষত্র মিলে এরকম একটা জিজ্ঞাসার চিহ্ন হবে। এটাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। আকাশে দেখা যায় প্রতিটি তারা যেন এক একটি রহস্যের গল্প বলছিল। হ্যাঁ, প্রত্যেকটি তারা কিন্তু রহস্য। আমাদের এই যে মহাবিশ্ব রয়েছে, এই মহাবিশ্বের তারাগুলো কোটি কোটি কিলোমিটার দূরে, হাজার হাজার কোটি কোটি কিলোমিটার দূরে তারা জ্বলছে আদি অনন্ত কাল ধরে, এইভাবে সূর্যের মতন জ্বলছে। এটা একটা রহস্য। আমার মনে প্রশ্ন জাগলো, কত বড় এই মহাবিশ্ব আর আমরা তার কত ছোট অংশ। এটা তো একদম অবশ্যই, মানে এইখানে যদি কয়েক লক্ষ কোটি তারা থাকে, তার মধ্যে একটা হচ্ছে সূর্য, আর এই সূর্যের থেকে 13 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের এই পৃথিবী। আর এই পৃথিবীর মধ্যে কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি ভাগের 1 ভাগ হচ্ছে একটা মানুষ। তাহলে আমরা কত ছোট। রাতের নীরবতায় শুধু ঝিঝির ডাক শোনা যাচ্ছিল। রাত্রির যখন নীরব থাকে, গ্রামের দিকে ঝিঝি পোকার ডাক শোনা যায়, ঝে করে। আর দূর থেকে ভেসে আসছিল শিয়ালের হুক্কা হুয়া। শিয়াল ডাকে কেমন যেন হুক্কা হুয়া করে ডাকতে থাকে। গ্রামে গেলে এটা শোনা যায়। সেই রাতে আমি প্রকৃতির এক অসীম সৌন্দর্য অনুভব করলাম। অসীম কেন? প্রচুর 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 সৌন্দর্য প্রকৃতিতে আছে, সেটাকে অনুভব করলাম। তারার মেলা দেখাটা আমার জন্য এক বিশেষ অভিজ্ঞতা ছিল, যা আমাকে জীবনের গভীরতা সম্পর্কে ভাবতে শিখিয়েছিল। কেন জীবনের গভীরতা? কারণ এই মহাবিশ্বের মধ্যে অনেক মহাবিশ্ব রয়েছে। তার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য
রয়েছে, তার সূর্যের মধ্যে একটা মাত্র গ্রহ আমাদের পৃথিবী, তার থেকেও আমরা কত ছোট। তাহলে এই যে যে জীবনের একটা মানে গভীরতা, জীবন সম্পর্কে জানা, এটা কিন্তু ওই তারা দেখতে গিয়ে সে জানতে পেরেছিল। কে লেখক? 36 দাগ, অগণিত শব্দটির একটি প্রতিশব্দ কি এবং এটির বিপরীত শব্দ কি? অগণিত মানে হচ্ছে অসংখ্য, অগণিত মানে হচ্ছে প্রচুর, আর কোনোটাই কিন্তু হলো না। তাহলে অসংখ্য আর এর বিপরীত শব্দ হচ্ছে সীমিত। বি সঠিক উত্তর হলো। এই যে বিপরীত শব্দ এবং প্রতিশব্দ বা শব্দার্থ, শব্দার্থ বা বিপরীত শব্দ দুটোই পরীক্ষায় আসার মতো এবং আসে পরীক্ষাতে। যাব 37 দাগে, আমি কোন পুরুষ? আমি উত্তম পুরুষ, আর কোনো জায়গায় নেই, তাহলে উত্তম পুরুষ। আর এর বহু বচনে কি হবে? বচন পরিবর্তন এখনো পরীক্ষায় আসেনি, কিন্তু আসতে পারে। বচন পরিবর্তন মানে এক আর একের বেশি, এক আর একের বেশি, এই দুটো হচ্ছে বচন পরিবর্তন। তাহলে আমি উত্তম পুরুষ, আমরা হচ্ছে বহু বচন। 38 দাগ, লেখক কোথায় তারার মেলা দেখতে গিয়েছিল? পার্কে? না। তার বাড়ির ছাদে? হ্যাঁ। পাহাড়ের চূড়ায়? গ্রামের মাঠে? গ্রামের মাঠে তো হবে না, গ্রামে গিয়েছিল কিন্তু তার বাড়ির ছাদে। গ্রামের বাড়ির যে ছাদ, দেখে আসি যে মেঘমুক্তাবের বাড়ির ছাদে তারার মেলা দেখতে গিয়েছিলাম। গল্পটা কিন্তু বারবার পড়ে নেবে, মানে একবার গল্পটা রিডিং পড়ার পরে প্রশ্নের উত্তর পট করে উত্তর দিয়ে দেবে না, গল্পতে আবার ফিরে যাবে। ফিরে গিয়ে আগে ভালো করে লক্ষ্য করবে যে কোনটা লেখা আছে, লক্ষ্য করে তারপরে কিন্তু উত্তর করবে। 39 দাগ, 39 দাগে কি আছে দেখি। গ্রামের আকাশে তারাগুলো কেমন দেখাচ্ছিল? অনুজ্জ্বল, উজ্জ্বল, আরো উজ্জ্বল। প্রচুর উজ্জ্বল কথাটা বইতে নেই, আরো উজ্জ্বল দেখাচ্ছিল, মানে আরো বলতে তুলনা করলে আরো হয়, এখানে তুলনা করেছে। আরো কার থেকে? শহর আর গ্রাম। শহরের আকাশের থেকে গ্রামের আকাশে বেশি উজ্জ্বল দেখাচ্ছিল, মানে আরো উজ্জ্বল দেখাচ্ছিল। এই আরো কথাটা কিন্তু এখানে তুলনামূলক ভাবে বোঝাচ্ছে। 40 দাগ, লেখক জীবনের গভীরতা শিখেছিল কার কাছে? একদম বইয়ের মধ্যে হুবহু আছে, যা আমাকে গভীরতা শিখিয়েছিল জীবনের কি, আমার এক বিশেষ অভিজ্ঞতা, সেটা কি? তারার মেলা। এই তারার মেলা হবে। তাহলে কার কাছে শিখেছিল? গ্রাম্য প্রকৃতির কাছে, মহাকাশের কাছে, শিক্ষক মহাশয়ের কাছে। আর একটা অপশন রয়েছে তারাদের কাছে, এই তারাদের কাছে হবে সঠিক উত্তর। তাহলে অনুশীলন পত্র 1 200টি মক টেস্টের মধ্যে থেকে আমরা আজকে সমাপ্ত করলাম। এর সঙ্গে থাকছে তোমার সিডব্লিউ, সঙ্গে থাকছে এইচডব্লিউ। সিডব্লিউ তে এই যে অঙ্কগুলো বাংলা আমি করলাম, সেটাকে তুমি কালো কালি দিয়ে, কালো কালি দিয়ে রাফের মতন করে দেখাবে। আর এইচডব্লিউ তে এটাকে ফ্রেশ করে, এই অঙ্কগুলোকে ফ্রেশ করে খাতায় টুকবে, খাতায় করবে। আর ওএমআর শিটে, ওএমআর শিটে এই 40টি গোল করবে। কি দিয়ে? সবুজ কালি দিয়ে। এটাই তোমার আজকের কাজ থাকলো। এইচডব্লিউ সিডব্লিউ কমপ্লিট করো, পরীক্ষার জন্য ধীরে 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 তুমি 100% পারফেকশনের দিকে তুমি পৌঁছে যাবে। তাহলে আজকের ক্লাস আমরা শেষ করছি। পরবর্তী অনুশীলন পত্রে আবার দেখা হবে, আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। ভালো থাকো, সুস্থ থাকো, সাফল্য অর্জন করো। টাটা, বাই বাই।